ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি উইলিয়াম বাটলার ইয়েটসের বিখ্যাত একটা কবিতা, অ্যান আইরিশ এয়ারম্যান ফরসিস হিজ ডেথ। কবিতাটির টাইটেল ভালো করে দেখলে অনেকখানি বোঝা যায় যে একজন আইরিশ এয়ারম্যান তার সম্ভাব্য মৃত্যুর আভাস পেয়েছে। অ্যান আইরিশ এয়ারম্যান, একজন আইরিশ এয়ারম্যান, ফরসিস অর্থাৎ আভাস পাওয়া বা পূর্বেই জানতে পারা, হিজ ডেথ অর্থাৎ তার মৃত্যু সম্পর্কে জানতে পেরেছে। তো এই কবিতাটা আমরা বুঝতে পেরেছি যে একজন আইরিশ এয়ারম্যানের মৃত্যুকে কেন্দ্র করে লেখা। কবিতাটি লেখা হয়েছিল 1918 সালে এবং এই যুদ্ধ হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেটাকে ঘিরে এটে লেখা। আর আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার রেঞ্জ ছিল 1914 থেকে 1919 সাল পর্যন্ত। এই এয়ারম্যান, সে একজন আইরিশ এয়ারম্যান, কিন্তু ব্রিটিশ এয়ারফোর্সে সে পাইলট হিসেবে যোগদান করেছে এবং এই যুদ্ধে সে লড়ছে। কাদের বিরুদ্ধে লড়ছে? জার্মানদের বিরুদ্ধে লড়ছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষ হয়ে এই আইরিশ এয়ারম্যান জার্মানদের বিরুদ্ধে যুদ্ধে লড়ছে। তার নাম মেজর রবার্ট গ্রেগরি। তার বয়স 36 বছর। রবার্ট গ্রেগরি ডব্লিউ.বি. ইয়েটসের ছেলের বন্ধু ছিল এবং ডব্লিউ.বি. ইয়েটস এই এয়ারম্যানের মৃত্যুতে ভীষণভাবে ব্যথিত হয়েছিলেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার মনের কী অবস্থা ছিল সেটা ডব্লিউ.বি. ইয়েটস নিজের মধ্যে ধারণ করেছেন এবং রচনা করেছেন আলোচ্য কবিতাটি। কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করলে আমরা বুঝতে পারব। প্রথমে লেখা আছে, আই নো দ্যাট, আমি জানি যে, আই শ্যাল মিট মাই ফ্যাট, আমি আমার নিয়তি বা ভাগ্যের মুখোমুখি হব। সামহোয়ার অ্যামং দ্য ক্লাউডস অ্যাবাভ, মেঘের খুব সুউচ্চ উপরে কোথাও আমি মারা যাব, এই কথা বলছে। অর্থাৎ এই এয়ারম্যান বলছে যে সে এই ব্যাটলে মারা যাবে মেঘের খুব উঁচু কোনো এক স্থানে, মেঘের উপরে। এরপরে বলছেন, দোজ দ্যাট আই ফাইট আই ডু নট হেট, ওইসব ব্যক্তিরা যারা আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে বা আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করছি তারা আমার শত্রু নয়, তাদেরকে আমি ঘৃণা করি না। দোজ দ্যাট আই গার্ড, যাদেরকে আমি পাহারা দিচ্ছি, আই ডো নট লাভ, আমি তাদেরকেও ভালোবাসি না। অর্থাৎ এই গ্রেগরি বলছেন যাদের বিরুদ্ধে সে যুদ্ধ করছে তাদের সে ঘৃণা করে না, বরং যাদের হয়ে যুদ্ধ করছে তাদেরকেও ভালোবাসে না। গ্রেগরি শখের বশেই ব্রিটিশ এয়ারফোর্সে যোগদান করেছে। তার খুবই আকাঙ্ক্ষা ছিল পাইলট হিসেবে যুদ্ধ করার, কিন্তু এমন কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে সে এটা কখনোই ভাবেনি এবং সে ভাবছে তার লাইফটা মিনিংলেস, তাই মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তো আমরা জানি যে এই কবিতাটি আয়াম্বিক টেট্রামিটারে লেখা রয়েছে এবং 4টি করে গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপে 4টি করে লাইন, টোটাল 16 লাইন রয়েছে এই কবিতায়। রাইমিং প্যাটার্নটা এইরকম। প্রথমে দেখেন ফ্যাট, এটাকে আমরা এ ধরেছি, অ্যাবাবকে আমরা বি ধরেছি, তাহলে ফ্যাটের সঙ্গে হেটের একটা মিল আছে, ফ্যাট হেট, এটাকে আমরা এ হিসেবে ম্যাচ করেছি এখানে। অ্যাবাবের সঙ্গে লাভের একটা কম্বিনেশান রয়েছে। সো এখানে রাইমিং প্যাটার্ন হচ্ছে এ বি এ বি, অর্থাৎ এই 4 লাইনে এ বি রাইমিং প্যাটার্ন। নেক্সট 4 লাইনে বলছে, মাই কান্ট্রি ইজ কিল্টারটান ক্রস, মাই কান্ট্রি মেন কিল্টারটানস পুয়ার, নো লাইকলি অ্যান্ড কুড ব্রিং দেম লস অর লিভ দেম হ্যাপিয়ার দ্যান বিফোর। অর্থাৎ আমার দেশ কিল্টারটান ক্রস, এটা ওয়েস্ট আয়ারল্যান্ডের একটা ভিলেজ যেখানে মেজর রবার্ট গ্রেগরির বাড়ি ছিল। অর্থাৎ এটা একটা প্লেস যেখানে মেজর রবার্ট গ্রেগরির বাড়ি ছিল, সেই জায়গাটার কথা বলছে। এরপরে বলছে, নো লাইকলি অ্যান্ড কুড ব্রিং দেম লস, অর্থাৎ সম্ভাব্য তার অবসান বা তার মৃত্যু কিল্টারটানসবাসীদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ এই গ্রেগরির মৃত্যুতে কিল্টারটানবাসীদের কোনো ক্ষতি হবে না। অর লিভ দেম হ্যাপিয়ার দ্যান বিফোর, অথবা তাদেরকে পূর্বের চেয়ে ভালো কোনো অবস্থানেও রেখে যেতে পারবে না। এখানে গ্রেগরি তার অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং বলেছেন সে তার দেশের মানুষের জন্য কিছুই করতে পারেনি, কিছুই করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। আমরা জানি যে আয়ারল্যান্ডে ব্রিটিশ কলোনিয়াল রুল ছিল 1922 সাল পর্যন্ত। এই আয়ারল্যান্ডবাসীও কিন্তু ব্রিটিশদের দ্বারা অপ্রেসড, সাবপ্রেসড, নিগলেক্টেড হয়েছে, এক্সপ্লয়েটেড হয়েছে। ব্রিটিশ শাসনের কবল থেকে এই গ্রেগরি তাদেরকে বাঁচাতে পারেনি বা তাদেরকে হেল্প করতে পারেনি।
এখানে নিজের অসহায়ত্বের কথাই তিনি তুলে ধরেছেন। এই 4 লাইনের রাইমিং প্যাটার্ন হচ্ছে সিডি সিডি। ক্রসকে যদি আমরা সি ধরি তাহলে লসকে আমরা সি পাবো। পোরকে যদি আমরা ডি ধরি তাহলে বিফোরকেও আমরা ডি পাবো। সুতরাং এই 4 লাইনের রাইমিং প্যাটার্ন হচ্ছে সিডি সিডি। পরের 4 লাইনে গ্রেগরি বলছেন, নর ল নর ডিউটি বেড মি ফাইট, নর পাবলিক মেন নর চিয়ারিং ক্রাউডস। অর্থাৎ যুদ্ধের নিয়মকানুন বা তার কর্তব্য ছাড়া কেউ তাকে যুদ্ধে যেতে আদেশ করেনি। নিজের কর্তব্য এবং যুদ্ধের নিয়ম অনুসারে সে যুদ্ধে গিয়েছে। সাধারণ পাবলিক বা কোনো জনতাও তাকে যুদ্ধে যেতে আহ্বান করেনি। অর্থাৎ এই 2 লাইনের মধ্য দিয়ে গ্রেগরি বুঝাচ্ছেন যে যুদ্ধে যাওয়ার তার কোনো ইচ্ছা ছিল না। একজন সৈনিকের উচিত যুদ্ধে পার্টিসিপেট করা, এটা তার দায়িত্ব, তাই সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এ লোনলি ইম্পালস অফ ডিলাইট, এখানে নীরব একাকিত্ব একটা আনন্দ, একাকিত্বের একটা আনন্দ যেটা তাকে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছে। ড্রপ টু দি টিউমাল্ট ইন দ্য ক্লাউডস, এবং এই মেঘের উপরে যুদ্ধ করতে বা গোলমাল করতে, দাঙ্গা করতে তাকে তাড়িত করেছে বা নিয়ে এসেছে। তো এই 4 লাইনে কবি বলছেন যে কোনো সাধারণ জনতা তাকে যুদ্ধে যেতে বাধ্য করেনি বা আদেশ করেনি। তার দায়িত্ব এবং কর্তব্য থেকেই সে যুদ্ধে জয়েন্ট করেছে এবং একটা একাকিত্ব আনন্দবোধ তাকে অনুপ্রাণিত করেছে, যার ফলে সে এই মেঘের উপরে দাঙ্গাকারীদের সঙ্গে যুদ্ধ করছে বা নিজে দাঙ্গায় জড়িয়ে পড়েছে। এখানে এই গ্রেগরির অসহায়ত্ব, যে সে মনের অজান্তে বলা যাবে না, মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে যুদ্ধে অংশগ্রহণ করেছে আনউইলিংলি। তো এই লাইনের রাইমিং প্যাটার্নটা হচ্ছে এই 4 লাইনের রাইমিং প্যাটার্ন। ফাইটকে যদি আমরা ই ধরি তাহলে ক্রাউডস হবে এফ। তাই ফাইটের সঙ্গে এখানে ডিলাইটের একটা মিল রয়েছে। সুতরাং ফাইট এবং ডিলাইট হচ্ছে ই, ক্রাউডসের সঙ্গে ক্লাউডসের একটা মিল রয়েছে, সুতরাং এখানে হচ্ছে এফ। তাই এই 4 লাইনের রাইমিং প্যাটার্ন ই এফ ই এফ। সর্বশেষ 4 লাইনে পোয়েট বলছেন, আই ব্যালেন্সড অল ব্রট অল টু মাইন্ড, অর্থাৎ মনে যা কিছু এসেছিল সব কিছুরই আমি ব্যালেন্সড করে ফেলেছি, সমতা করে ফেলেছি বা হিসাব করে ফেলেছি। দ্য ইয়ার্স টু কাম সিমড ওয়াস্ট অফ ব্রেথ, অর্থাৎ ভবিষ্যতে যে দিনগুলো আসবে বা যে শ্বাস প্রশ্বাসগুলো আমি নেব এই সবগুলোই অপচয়, এগুলোর কোনো দাম নেই। কবি বলছে যে দিনগুলো আসবে, যে বছরগুলো আসবে সেখানে আমি শ্বাস প্রশ্বাস নেব বা শ্বাস প্রশ্বাস ফেলব, এগুলোর কোনো দাম নেই, এগুলো অপচয়। এ ওয়াস্ট অফ ব্রেথ দ্য ইয়ার্স বিহাইন্ড, যে বছরগুলো আমি পিছনে ফেলে এসেছি, যে শ্বাস প্রশ্বাস নিয়েছি পৃথিবীতে, এগুলোরও কোনো দাম নেই, এগুলোও অপচয়। ইন ব্যালেন্স উইথ দিস লাইফ, এই জীবনের সমতা করে ফেলেছি বা এই জীবনের হিসাব করে এটাই পেয়েছি। দিস ডেথ, এবং এই মৃত্যুরও হিসাব করে ফেলেছি। অর্থাৎ এখানে মেজর রবার্ট গ্রেগরি বলছে যে সে একজন আইরিশম্যান, ব্রিটিশ এয়ারফোর্সে রয়েছে, সে একটা লুপ্টি পজিশানে রয়েছে, কিন্তু তার দেশবাসীর জন্য সে অতীতেও কিছু করতে পারেনি, ভবিষ্যতেও কিছু করতে পারবে না। যদিও ব্রিটিশরা আয়ারল্যান্ডে ঔপনিবেশিক শাসন চালিয়ে তাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছে, কিন্তু এই এয়ারম্যান সে নিজের দেশের মানুষের জন্য কিছু করতে পারছে না। তাই তিনি হিসাব করে ফেলেছেন তার ভবিষ্যৎটাও অনিশ্চিত, আর যে দিনগুলো তিনি পাস করে এসেছেন, পিছনে ফেলে এসেছেন, সেই দিনগুলো মূল্যহীন, সে কিছু করতে পারেনি। সুতরাং তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাজে আসছে না। তাই নিজেকে সে কমপ্লিটলি একজন ফেইলর হিসেবে কম্পেয়ার করেছেন বা এখানে তুলে ধরেছেন নিজেকে, এবং একসময় এই মৃত্যুকেই তিনি ব্যালেন্স করেছেন যে তার মৃত্যুটাই এখানে স্বাভাবিক বা সঠিক হবে। তাই পুরো জীবনের হিসাব তিনি করে ফেলেছেন সেই আকাশে বসে। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আই হোপ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।